হাই ভিউয়ার্স, আমি লিটন চন্দ্র মজুমদার লিটন ভিডিও এডুকেশনের পক্ষ থেকে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি ধারাবাহিক আলোচনার অংশ হিসাবে ট্যাগ কোশ্চেন নিয়ে। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে এই ভিডিওতে নতুন রয়েছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো। তোমরা অবশ্যই না টেনে ভিডিওটি দেখবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশন বেল ক্লিক করবে, যাতে আমার তৈরি করা প্রত্যেকটা ভিডিও তোমার কাছেই প্রথমে পৌঁছে যায়। বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে আলাপ করব সেই ট্যাগ কোশ্চেনগুলো নিয়ে যেগুলো সাধারণত প্রতিনিয়তই পরীক্ষা, ভর্তি বলো, চাকরি বলো, যেসব জায়গায় আসে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি অন্তত মাত্র 30টা ট্যাগ কোশ্চেন আজ আমি তোমাদের দেখাবো খুব অল্প সময়ে, যা আমি বোর্ডে আগে থেকেই লিখে রেখেছি। তোমরা দয়া করে ভিডিওটি না টেনে দেখবে। অর্থাৎ এই 30টা ট্যাগ কোশ্চেন তুমি যদি ঠিকভাবে ধরে নিতে পারো তাহলে আর কোনো দিন তোমার জীবনে ট্যাগ কোশ্চেনের প্রয়োজন পড়বে না। ভিউয়ার্স, ট্যাগ কোশ্চেনের আমি গত যে ভিডিওটি দিয়েছি সেখানে আমি বলেছি ট্যাগ কোশ্চেন করতে হলে তোমাকে প্রথমে সাবজেক্ট জানতে হবে। অর্থাৎ ট্যাগ কোশ্চেনে আমরা সাবজেক্ট কখনো নাউন হিসাবে লিখতে পারবো না, ট্যাগে আমরা সবসময় প্রোনাউন হিসাবে লিখব। তাহলে ভার্ব সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। অর্থাৎ টেন্স অনুযায়ী আমরা প্রেজেন্ট ফর্ম হলে ডু দেব, ডাজ দেব, পাস্ট ফর্ম হলে ডিড দেব, মডালস থাকলে মডালস দেব, অক্সিলারি থাকলে অক্সিলারি দেখব আগে দেব। অর্থাৎ সেন্টেন্সটা হাবোধক হলে নাবোধক দিতে হবে, নাবোধক হলে হাবোধক দিতে হবে। এখন নাবোধক কোনগুলো, হাবোধক কোনগুলো, এটা তো একটা ভাবনার ব্যাপার হয়ে গেল। অর্থাৎ শুধুই কি সেন্টেন্সে নট দেখা গেলেই কি সেন্টেন্স নাবোধক হয়? না। তাহলে আর কি কি থাকলে নাবোধক হয়, যেটা সাধারণত আমরা দেখতে পাই না? হ্যাঁ ভিউয়ার্স, সেই শব্দগুলো হলো হার্ডলি, সেলডম, রেয়ার, স্কার্সলি, নো, নেভার, নান, নাথিং, নো ওয়ান, নোবডি, এইসব হলো নেগেটিভ। তাহলে এগুলো দেখে আমরা ট্যাগ কোশ্চেন করব। অর্থাৎ আমি বলেছি ট্যাগ কোশ্চেন হলো ছোট বাবুদের রেগে যাওয়ার পরে তাদের যে কথাবার্তা, ঠিক ট্যাগ কোশ্চেন তাই। যেমন তুমি তাকে যদি রাগানোর পরে যদি বলো এইটা করে না, সে বলে করব। অর্থাৎ যখন তুমি নাবোধক বলেছো তখন হাবোধক দেবে, কিন্তু যদি বলো যে এইটা করো তাহলে বলবে করব না। অর্থাৎ তুমি হাবোধক বললে সে নাবোধক বলবে। তাহলে ভিউয়ার্স, আমরা কি কি দেখব ট্যাগ কোশ্চেনে? প্রথমে দেখব আমরা সাবজেক্ট। অর্থাৎ সাবজেক্ট কখনোই আমি নাউন লিখতে পারবো না, আমি প্রনাউন লিখতে হবে। দ্বিতীয়ত আমি দেখব ভার্ব। ভার্ব আমাকে অবশ্যই শিষ্যকে পাঠাতে হবে। শিষ্য হলো অক্সিলারি, মডালস, ডুডি, ডাজ, এগুলোকে আমি আগে পাঠাবো। অর্থাৎ আমি বলেছি শিষ্য যাবে দরজা খুলতে, নট গুরু। গুরু কখনোই যাবে না দরজা খুলতে। আর সেন্টেন্সটা হাবোধক হলে নাবোধক, নাবোধক হলে হাবোধক আমরা ব্যবহার করব। এক্ষেত্রে যখন আমরা প্রনাউন সেট করব, প্রনাউন সেটের সময় আমরা খেয়াল রাখবো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে প্রনাউনটা কী ধরনের হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে প্রনাউনটা কী ধরনের হবে, যদি আল্লাহকে বোঝায় তাহলে কী ধরনের প্রনাউন হবে। তো ভিউয়ার্স, আমরা শুরু করি আমাদের সেই ভিডিও। আমাদের প্রথমে রয়েছে সাবজেক্ট হি, ভার্ব হলো কাট, দ্য স্টিক হলো অবজেক্ট। তাহলে কাট। ভিউয়ার্স, এখন দেখো, যদি তুমি হি কাট দ্য স্টিক, তুমি যদি এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট মনে করো তাহলে তুমি মারাত্মক ভুল করবে। কেননা এখানে কাট কাট কাট, কাটের 3টে ফর্ম একই রকম, ষাট ষাট ষাট, ষাটের 3টে ফর্ম একই রকম। তাহলে হি এর সাথে যদি এস বা ইএস দেয় তবে কেবল সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট। সুতরাং তুমি
প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য তুমি এস বাই এস এর জন্য ডাজ ব্যবহার করতে পারো শিষ্য হিসাবে, অক্সিলারি হিসাবে বা মডেলস হিসাবে। কিন্তু তুমি যদি এখানে কাটকে যদি পাস্ট ইনডিফিনিট না বুঝতে পারো তাহলে তো তুমি আর ডিড ব্যবহার করতে পারবে না, সুতরাং তুমি তো হেরে যাবে। তো ভিউয়ার্স, এখানে এই সেন্টেন্সটাতে হি কাট দ্য স্টিক, এখানে কাট পাস্ট ইনডিফিনিটি দেওয়া আছে, অর্থাৎ তার জন্য আমরা ডিড ব্যবহার করব। এই সেন্টেন্সটি হাবোধক, যার কারণে সংক্ষেপে আমরা নাবোধক ব্যবহার করব। এবং হি হলো সাবজেক্ট, এটার প্রোনাউন হি, আমরা সেখানে হি ব্যবহার করব। অর্থাৎ হি কাট দ্য স্টিক, এখানে আমরা বলবো ডিডেন্ট হি। পরবর্তী হলো হি শাট দ্য ডোর, এখানে শাট, যেহেতু হি থাকার পরে এখানে এস বাই এস নেই, এটা পাস্ট ইনডিফিনিট, তাহলে আমরা ব্যবহার করব ডিড। হাবোধক আছে, নাবোধক ডিডেন্ট, প্রোনাউন আমরা হি দেব। দ্য মাদার রোজ ইন হার, তার ভিতর মাতৃত্ব জেগে উঠল, কিন্তু তাই বলে এখানে দ্য মাদার দ্বারা মাকে বোঝানো হয়নি, তাহলে এখানে সেই মাতৃত্বকে বোঝানোর জন্য আমরা এখানে প্রোনাউনকে ইট সেট করলাম, দ্য মাদার। তাহলে রোজ হলো রোজ রাইজেন, এই যে রোজ পাস্ট টেন্সে আমরা ডিড ব্যবহার করলাম, লাইনটা হাবোধক, ডিডেন্ট ব্যবহার করলাম, আর দ্য মাদারের প্রোনাউন আমরা ইট ব্যবহার করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। ভিউয়ার্স, এখানে যে থ্যাংক ইউ দেখা যাচ্ছে, এখানে তো মূল ভার্ব আগে আছে। তুমি যদি এটাকে সেন্টেন্স কোন সেন্টেন্সে আছে চিনতে ভুল করো, তাহলে তো তোমার সমস্যা হয়ে যাবে। যেমন দেখো, এখানে সাবজেক্ট নেই, তুমি কিন্তু তাকে ইম্পারেটিভ বলতে পারো না। অর্থাৎ তুমি যদি কাউকে থ্যাংক ইউ জানাও, তাহলে কি বলো? থ্যাংক ইউ। অর্থাৎ তুমি আই মুখ দিয়ে উচ্চারণ করো না, কারণ তুমি তো নিজেই প্র্যাকটিক্যাল আছো। অর্থাৎ আই থ্যাংক ইউ, তার মানে এখানে যে আই লেখা নেই, কিন্তু এটা ভার্বের প্রেজেন্ট ফর্মের জন্য আমি ডু লিখবো, লাইনটা হাবোধক না আবোধক, তাহলে ডোন্ট লিখবো, আর সেই উজ্জ্ব থাকা আইকে আমি প্রোনাউন বলবো ডোন্ট আই। তার পরবর্তী 5 নাম্বার আরও বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ হোয়াট এ পিটি। এখন হোয়াট প্লাস অ্যাডজেক্টিভ, সাবজেক্ট প্লাস ভার্ব। দেখো এখানে সাবজেক্ট প্লাস ভার্ব নেই, কিন্তু গঠন বলছে এটা এক্সক্লেমেটরি। তাহলে হোয়াট প্লাস অ্যাডজেক্টিভ, সাবজেক্ট প্লাস ভার্ব। আমি এখানে সাবজেক্ট ইজ বলবো, ভার্ব ইজ বলবো, অর্থাৎ হোয়াট এ পিটি ইট ইজ। তাহলে আমার তো ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে সেই ভার্ব যেটা আমি ইজ ধরলাম, সেই ইজ দিলাম, লাইনটা হাবোধক আছে, নাবোধকে আমি ইজেন্ট ব্যবহার করলাম, ইজেন্ট, আর সাবজেক্ট আমি ইট ব্যবহার করলাম। তার পরবর্তী হলো হাউ এক্সাইটিং দ্য গেম ইজ। হাউ এক্সাইটিং, হাউ প্লাস অ্যাডজেক্টিভ, সাবজেক্ট প্লাস ভার্ব। এখানে সাবজেক্ট হলো দ্য গেম, ভার্ব হলো ইজ। এখন দ্য গেমকে আমি প্রোনাউন হিসাবে ইটে নিতে পারি, আর যেহেতু ভার্ব ইজ আছে, তাহলে লাইনটা হাবোধক, তাহলে নাবোধকে গেলে ইজেন্ট ইট। পরবর্তী হলো হি ক্যান হার্ডলি সাকসিড। আমি এখানে অনেকগুলো সেন্টেন্স বড় হিসেবে আমি অবজেক্ট পুরো লিখিনি, কারণ আমার দরকার সাবজেক্ট, ভার্ব আর নেগেটিভ অংশ পর্যন্ত। হ্যাঁ ভিউয়ার্স, ট্যাগ কোশ্চেন করতে গেলে তোমার শুধু এই 3টে জিনিস দেখলেই হবে, সাবজেক্ট, ভার্ব এবং নেগেটিভ অংশ পর্যন্ত। তাহলে হি ক্যান হার্ডলি সাকসিড, এখানে হার্ডলি কথাটা নেগেটিভ, তাহলে ক্যান যদি আমি আগে নিয়ে যাই, তাহলে ক্যান, লাইনটা নেগেটিভ, আমি কান্ট লিখতে পারি না, তাহলে ক্যান আমি প্রোনাউন দিলাম হি, ক্যান হি। উই অট টু রিমেইন গ্রেটফুল, এখানে অটকে যদি আমি আগে দিয়ে দিই, লাইনটা হাবোধক আছে, নাবোধক, তাহলে অটেন্ট, এখানে উইকে আমি প্রোনাউন হিসেবে দিয়ে দিলাম, তাহলে হলো অটেন্ট উই। বন্ধুরা, 9 নাম্বার আবার আমাদের কাছে জটিল হিসেবে দেখা দিল, অর্থাৎ দেন কমা হ্যাভ এ কাপ অফ টি। দেখো এটাকে তুমি দেন কিন্তু কখনো সাবজেক্ট নয়, আর এখানে যেহেতু সাবজেক্ট নাই, তাহলে তুমি এটাকে ইম্পারেটিভ মনে করবা, নাকি এটাকে তুমি ইন্টারোগেটিভ মনে করবা। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, এটা যদি ইম্পারেটিভ হয়, ইম্পারেটিভ সেন্টেন্স আমরা 2 ভাগে করব। টোটাল ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা ভাগ করে ফেলবো, অর্থাৎ 2 ভাগে করব। একবার বলবো শ্যাল উই, অথবা আরেকবার বলবো উইল ইউ। অর্থাৎ যে সমস্ত ইম্পারেটিভ সেন্টেন্স লেটস বা লেটেস দ্বারা শুরু হবে, সেই লেট দ্বারা শুরু ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা শ্যাল উই লিখব, আর বাকি সব ইম্পারেটিভের ক্ষেত্রে আমরা উইল ইউ ব্যবহার করব। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স কীভাবে গঠন সেটা আমাদের আগে জানতে হবে। তাহলে এখানে যে হ্যাভ এ কাপ অফ টি, তার জন্য এটা ইম্পারেটিভ বলে আমি বলবো উইল ইউ। আমাদের 10, 11, 12 এই 3টা তোমার জীবনে ভর্তি অথবা চাকরির পরীক্ষায় একবার হলেও আসবে, একবার। শুধু ট্যাগ কোশ্চেনে নয়, রাইট ফর্ম ভার্বসে আসতে পারে। দেখো এই 10, 11, 12 এই 3টে জিনিসের বড় প্যাস হলো সাবজেক্ট। তুমি যদি সাবজেক্ট বুঝতে না পারো, সিঙ্গুলার না প্লুরাল, তাহলে তুমি কি ব্যবহার করবে? হি ব্যবহার করবে, সি ব্যবহার করবে, ইট ব্যবহার করবে, দে ব্যবহার করবে, কিভাবে করবে? দেখো আমাদের 10 হলো টাইম অ্যান্ড টাইড, অর্থাৎ সময় এবং নদীর স্রোত। ওয়েট ফর নান, এখানে নান নেগেটিভ,
তাহলে ওয়েট ভার্বের প্রেজেন্ট ফর্ম আমি ডু ব্যবহার করলাম, নন নেগেটিভ ডোন্ট ব্যবহার করতে পারবো না। টাইম অ্যান্ড টাইড, এখন প্রশ্ন হলো এই সাবজেক্টটা কি সিঙ্গুলার কি প্লুরাল। তো ভিউয়ার্স, আমি তোমাদেরকে ছোট্ট একটা ক্লু বলে দিচ্ছি, অর্থাৎ বেসিক ধারণা। তুমি একবার চিন্তা করো, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস হয়, কিন্তু যদি প্লুরাল হয় তাহলে এস বাই এস হয় না। এখন টাইম অ্যান্ড টাইড, ধরে নাও তুমি এই দুইটার অর্থ জানো না, সময় এবং নদী স্রোত তুমি অর্থ জানো না, তাহলে আমি বলবো এই যে ওয়েট ভার্বের সাথে এস বাই এস নাই, সুতরাং এটা অবশ্যই সাবজেক্ট এখানে প্লুরাল আছে, যার কারণে এস বাই এস দেওয়া নেই। তাহলে প্লুরাল সাবজেক্টের জন্য আমরা দে নির্বাচন করব। তাহলে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, আমরা এখানে ওয়েটের জন্য ডু ব্যবহার করব, আর নানের জন্য আমরা নট ব্যবহার করতে পারবো না, আর টাইম অ্যান্ড টাইডকে প্লুরাল হিসাব করে আমরা দে ব্যবহার করব, অর্থাৎ ডু দে। 11 নম্বরে আছে স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস। ভিউয়ার্স, এখানে তুমি যদি স্লো অ্যান্ড স্টিডি খুঁজতে যদি তোমার কষ্ট হয়, তারপরেও আমি তোমাকে একটা বেসিক বলবো, সেটা হলো কি, উইন যেহেতু ভার্ব, উইনের সাথে এস দেওয়া আছে, তাহলে 100% তোমার সাবজেক্ট সিঙ্গুলার দেওয়া আছে, সুতরাং তুমি সেখানে ইট ব্যবহার করতে পারো। তাই স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস, উইন্সের এসের জন্য ডাজ ব্যবহার করব, লাইনটা হা বোধক না বোধকে ডোন্ট ব্যবহার করব, ডাজেন্ট ব্যবহার করব, আর স্লো অ্যান্ড স্টিডির জন্য ইট ব্যবহার করব। ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট, অর্থাৎ এখানে ব্রেকফাস্টও বলতে পারি, ফেভারিট ব্রেকফাস্ট। তাহলে ইজ আছে এখানে, যেহেতু এখানে ইজ আছে তাহলে ব্রেড অ্যান্ড বাটার নির্ঘাত সিঙ্গুলার, তুমি না বুঝলেও সেটা সিঙ্গুলার, একবার আইডিয়া করে দেবে তাতেও হয়ে যাবে। অর্থাৎ ব্রেড অ্যান্ড বাটারের জন্য আমি এখানে ইট ব্যবহার করব, তাহলে লাইনটা হাবোদক, তাহলে ইজ আছে, তাহলে আমি বলবো ইজেন্ট ইট। ভিউয়ার্স, 10, 11, 12 তিনটা খুবই গুরুত্বপূর্ণ তোমার জীবনে শেষ পর্যন্ত, অর্থাৎ ভর্তি, চাকরি, সর্বক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এখন আমাদের 13 নম্বরে বলছে নান ক্যান রেসিস্ট হিম, তাহলে নান ইকুয়াল টু নো ওয়ান, নাম থাকলে আমাদেরকে লিখতে হবে দে, আর ক্যান আছে সেখানে, লাইনটা না বোধক, তাহলে ক্যান দে। 14 নম্বরে বলেছে আই এম গ্ল্যাড টু ইনফর্ম ইউ, এখানে আই এর সাথে এম আছে, আই এর সাথে এম থাকলে আমরা আরেন্ট আই ব্যবহার করব, অর্থাৎ আর আই ব্যবহার করবো, লাইনটা হাবোধক হলে নাবোধক হবে, নাবোধক হলে হাবোধক হবে, তাহলে আরেন্ট আই। তারপরে হলো লেট দেম, তুমি আর পড়ার প্রয়োজন নাই, যেহেতু তুমি লেট পেয়েছো তুমি তাকে শ্যালোই দিয়ে দাও, আর যদি লেট না পেতাম সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হতো, তাহলে আমি উইল ইউ লিখতাম। ভিউয়ার্স, এখন আমাদের বাকি 15টার প্রয়োজন, তাহলে আমি আগেই বলেছি এই মাত্র 30টা যা তোমাকে ট্যাগ কোশ্চেন সম্পর্কে সম্পূর্ণ বদলে দেবে, তোমাকে পাসে পাস পেতে সাহায্য করবে, তাহলে তোমরা একটু ধৈর্য ধরে দেখো। 16 নম্বরে বলেছে এভরিবডি লাইকস বেটার লাইফ, আমরা জানি সকল বডি ইকুয়াল টু দে, এমনকি নো বডি ইকুয়াল টু দে, তবে নো বডি নেগেটিভ, তাহলে বডি থাকলে দে ব্যবহার করে হয়, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বডির সাথে ভার্বের এস বাই এস যোগ হবে, ভার্বের সাথে বডি থাকলে ভার্বের সাথে এস বাই এস যোগ হবে, অর্থাৎ নোবডি লাইকস এভরিবডি লাইকস বেটার লাইফ, তাহলে এই লাইকসের জন্য তো আমি ডাজ ব্যবহার করব, লাইনটা হাবোধক, তাহলে ডাজেন্ট ব্যবহার করব, বডি থাকলে দে ব্যবহার করব, তাহলে ডাজেন্ট দে। কিন্তু ভিউয়ার্স, এটা তো তুমি লিখেই ফেললে এবং ঠিক এইখানে ভুলটা হবে, অর্থাৎ আমি বলতে চাচ্ছি তুমি নিজের শিক্ষক হয়ে যেহেতু অল্প একটু লেখা লিখলে 5 নাম্বার হয়ে যায়, সুতরাং এখানে কেন তুমি গুরুত্বপূর্ণ নাম্বার হারাবে? হয়তোবা এমনও তো হতে পারে সেই একটা নাম্বারে তোমার এ প্লাসের জন্য যথেষ্ট হতে পারে। তো ভিউয়ার্স, আমি বলবো তুমি নিজে ট্যাগ কোশ্চেনের উত্তরটা লেখার পরে অবশ্যই তুমি ভার্ব আর সাবজেক্টের যোগাযোগ আছে কিনা দেখে নেবে, তুমি ঠিক লিখেছো কিনা সেটা দেখে নেবে। অর্থাৎ আমি এখানে দে ব্যবহার করেছি, তাহলে দের সাথে আমি যদি এখানে ডাজেন্ট লিখে ফেলি, দের সাথে কি আমি কি ডাজ কখনো ব্যবহার করেছি? না, দের সাথে ডু হয়। সুতরাং তুমি ধরে নাও এভরিবডি দিয়ে তোমাকে দিতে পারে, অথবা নো বডি দিয়ে দিতে পারে, এনি বডি দিয়ে দিতে পারে, সাম বডি দিতে পারে, অর্থাৎ যে কোনো বডি দিয়ে দিতে পারে, কারণ তুমি সাবজেক্ট আর ভার্বের মধ্যে কম্বিনেশন ঠিকভাবে পারো কিনা সেটা পরখ করার জন্য। তাহলে আমাদের যদিও এই ভার্বের সাথে এস বাই এসের জন্য আমরা ডাজ বলবো, কিন্তু দে ডাজ সাপোর্ট করে না, যার কারণে আমরা ডু লিখতে হবে, অর্থাৎ ডোন্ট দে হবে এখানে। তাহলে প্রপার্টি সেলডম কামস, এখানে সেলডম নেগেটিভ, তাহলে প্রপার্টিকে আমরা ধরবো ইট, তাহলে নেগেটিভ, আর এখানে ভার্বের সাথে আছে এস বাই এস, এস থাকার কারণে আমরা ডাজ বলবো, নাবোধকের জন্য আর নাবোধক লিখবো না, তাহলে ডাজ ইট।
পরবর্তী ভিডিও আমাদের হলো এ গুড প্ল্যান, একটা ভালো পরিকল্পনা, স্কার্সলি লেটস ইউ ফেল। এখন এই যে লেটস আছে তোমার আর প্রয়োজন নাই, তুমি লেটস পেয়েছো, তুমি শ্যালোই ব্যবহার করো। 19 নাম্বার আমাদের আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস, অর্থাৎ 19 নম্বরে বলা হয়েছে যে সাবজেক্ট যদি আল্লাহ হয় তাহলে আল্লাহর প্রনাউনটা কি? হি। এখন প্রশ্ন হলো এই হিটা তুমি সচরাচর এতক্ষণ পর্যন্ত হি লিখে আসছো, কোনো সমস্যা হয়নি, কিন্তু হ্যাঁ বন্ধুরা, আল্লাহকে যখন প্রনাউনে হি দিয়ে বোঝানো হবে তখন কিন্তু তোমাকে এইচটা বড় হাতে লিখতে হবে। তাহলে কি হবে? আল্লাহ ইজ এভরিহোয়ার, তাহলে ইজের জন্য ইজ লিখলাম ভার্ব, আর হাবোধক আছে না, আবোধকের জন্য ইজেন্ট লিখলাম, আল্লাহর জন্য প্রনাউন আমি বড় হাতের হি ব্যবহার করলাম। এটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। 20 নম্বরে বলছে হি ক্যান নেভার গেইন, তাহলে ক্যান লিখলাম, নেভার নেগেটিভ, তাহলে আমি ক্যান হি লিখব। 22 নম্বরে বলেছে হি হার্ডলি সাকসিডস, দেখো সাকসিডস এখানে ভার্ব, সাকসিডসের এসের জন্য ডাজ ব্যবহার করব, হার্ডলি নেগেটিভ, তাহলে আমি নট ব্যবহার করতে পারবো না, তাহলে হি ব্যবহার করলাম, অর্থাৎ ডাজ হি। 23 নম্বরে হলো ইজ সিজন সিঙ্গুলার, তা না হলে হ্যাজ কেন হলো? হ্যাজ তো সিঙ্গুলার, হ্যাজ ইটস ওন ফিচার, অর্থাৎ ইজ সিজনের জন্য আমি ইট ব্যবহার করব হ্যাজ, তাহলে লাইনটা হাবোধক, তাহলে আমি হ্যাজেন্ট ইট ব্যবহার করব। 24 নম্বর দ্য আইডেল দ্বারা একজনকে বোঝানো হয়েছে নাকি সবাইকে বোঝানো হয়েছে, তা আমরা ভার্ব দেখে বুঝতে পারবো। দেখো ভার্ব হলো ল্যাগ বিহাইন্ড, ল্যাগের সাথে তো এস দেওয়া নেই, সুতরাং এখানে দ্য আইডেল দ্বারা প্লুরালকে বোঝানো হয়েছে, তাহলে দ্য আইডেল অলওয়েজ ল্যাগ বিহাইন্ড, তাহলে এটা প্রেজেন্ট ফর্মের জন্য আমি ডু ব্যবহার করব, লাইনটা হাবোধকে আছে না, আবোধকে ডোন্ট ব্যবহার করব, দ্য আইডেলের জন্য আমরা দে ব্যবহার করব, ডোন্ট দে। তারপরে 25 নম্বরে বলেছে লেটস, আমার আর পড়ার প্রয়োজন নাই, লেটস দেখা মাত্রই আমি বলবো শ্যালোই, অর্থাৎ এটা ইম্পারেটিভ সেন্টেন্স। 26 নম্বরে বলেছে এ বেটার লাইফ সেলডম কামস, সেলডম এখানে নেগেটিভ আর কামের সাথে এস আছে, তাহলে আমি ডাজ লিখবো, লাইনটা নেগেটিভ, আমি আর ডাজেন্ট লিখতে পারবো না। এখন সাবজেক্ট সেট করব, কিভাবে সেট করব? এ বেটার লাইফ, এটাকে আমি ইট ব্যবহার করব, অর্থাৎ ডাজ ইট। 27 নম্বরে বলছে দেয়ার ইজ হার্ডলি এনি পার্সন, তারপরে আরও অবজেক্ট আমি ডট ডট দিয়ে রাখছি, অবজেক্ট আরও আছে, আমার সেটুকু প্রয়োজন নেই, তাহলে দেয়ার ইজ হার্ডলি নেগেটিভ, ইজ হলো ভার্ব, তাহলে আমি ইজ লিখলাম, দেয়ার লিখলাম, ইজ দেয়ার। 28 নম্বরে বলছে নান অফ আস, দেখো এখানে নান নেগেটিভ, আজ থেকে সাবজেক্ট আসবে উইকে প্রনাউন করলে উই হবে ক্যান, তাহলে নান অফ আস ক্যান লিভ উইদাউট ফ্রেন্ডস, ক্যান উই পারি কি, অর্থাৎ আজ থেকে উই বললাম, লাইনটা নেগেটিভ, আমি আর কান্ট ব্যবহার করতে পারবো না, আজ থেকে উই বললে তাহলে ক্যান উই। তার পরবর্তী আমাদের 29 এবং 30 ভিউয়ার্স, 29-30 এতটাই গুরুত্বপূর্ণ, তোমাদের সংক্ষেপে লিখে দিয়েছে, বাট ওই সংক্ষেপের লেখা দেখে তোমাকে বুঝতে হবে এই যে সংক্ষেপটাকে বিশ্লেষণ করলে কি হয়। যদি বিশ্লেষণে তুমি সঠিক টেন্সটা ধরতে পারো, ভার্বের রূপটা ধরতে পারো, তবেই তুমি সেটা সক্ষম হবে করতে, আদারওয়াইজ পারবে না তুমি। তো আমরা দেখে নেই, অতি সহজে আমরা সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ এখানে আইয়ের সাথে যে ডি দেওয়া আছে, নিচে 30 নম্বরে আইয়ের সাথে ডি দেওয়া আছে, দুইটা তো একই রকম দেখা যায়, কিন্তু ব্যবধান হলো সেই ডি এর পরে পরবর্তী ভার্ব হলো ডু, দ্বিতীয়টাতে ডি এর পরে পরবর্তী ভার্ব হলো ডান। দেখতে পাচ্ছ ডু এখানে প্রেজেন্ট ফর্ম, ডান এখানে ভি3 ফর্ম, তাহলে ডু যেহেতু প্রেজেন্ট ফর্ম, তাহলে কখন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে? মডালসের পরে, তাহলে প্রথম ডিকে আই, এই যে ডি দেওয়া আছে এটাকে আমি হ্যাড বলবো না, আমি বলবো উড, কারণ উড মডালসের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তাহলে আই উড ডু দ্য ওয়ার্ক, তাহলে ডু প্রেজেন্ট ফর্ম আর উড মডালস, আমি মডালসকে পাঠিয়ে দিচ্ছি উড, লাইনটা হাবোধক নাবোধকে গেলে উডেন্ট, আর সাবজেক্ট হলো প্রোনাউন হিসেবে আই, তাহলে উডেন্ট আই। কিন্তু ভিউয়ার্স পরবর্তীতে ডান তো ভার্বের ভি3 ফর্ম, এটা আমাদের সবারই জানা, তাহলে কখন ভার্বের ভি3 হয়? উডের পরে তো ভি3 হয় না, তাহলে হ্যাডের পরে ভি3 হয়, তাহলে আই হ্যাড ডান, অর্থাৎ হ্যাড লিখবো আমি আগে, লাইনটা হাবোধক নাবোধকে, তাহলে হ্যাডেন্ট হবে হ্যাডেন্ট আই। ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের আয়োজন।
তাহলে আমি বলেছিলাম তোমাদেরকে প্রত্যেকটা ট্যাগ কোশ্চেন কোনো না কোনো দিক থেকে গুরুত্বপূর্ণ আছে, সেটা আমি তুলে ধরলাম। আমার বিশ্বাস যদি তোমরা এই ট্যাগ কোশ্চেনগুলো করতে পারো, এখান থেকে হয়তো বা হুবহু লাইনে তুমি পেয়ে যাবে পরীক্ষার হলে। যদি তুমি হুবহু লাইন নাও পাও, তাতেও আমি বলবো তোমার আর কখনো সমস্যা হওয়ার কথা নয় ট্যাগ কোশ্চেনে। ভিউয়ার্স, আমাদের পরবর্তী ভিডিও আমরা করব যখন কম্পাউন্ড অথবা কমপ্লেক্স সেন্টেন্স পাই, তাহলে কম্পাউন্ড অথবা কমপ্লেক্স সেন্টেন্সের সেই বড় সেন্টেন্স থেকে কি করে আমরা ট্যাগ কোশ্চেন তৈরি করি, অর্থাৎ দুইটা সেন্টেন্সের কোনটা থেকে আমরা সাবজেক্ট এবং ভার্ব নেই, এটা নিয়ে আমরা আলোচনা করব। ভিডিওটি খুব অল্প সময়ের হবে, আশা করি তোমরা সেখানে দেখবে। সে পর্যন্ত ভালো থাকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে, লাইক কমেন্টস পাঠাবে, তোমার গুরুত্বপূর্ণ মতামত জানাবে, আর কি কি দিলে তোমার ভালো হয়, তাহলে সে অনুযায়ী আমরা কাজ করব। সে পর্যন্ত ভালো থাকো, দেখা হবে আবার নতুন কোনো